ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মরহস্য দি সিক্রেট অফ ওয়ার্ক। আজকে আমরা করব বাংলা বইয়ের পৃষ্ঠা 33, ইংরেজি বইয়ের পেজ 42। Page 42. Page 42, second paragraph. স্বামীজি বলছেন, হাউ ক্যান দিস বি ডান? ইহা করবার উপায় কি? ইহা করবার উপায় কি? বাংলা বইয়ের পৃষ্ঠা 32, দ্বিতীয় অনুচ্ছেদ। ইহা করবার উপায় কি, অর্থাৎ এর এই আগের অনুচ্ছেদের সঙ্গে এর সম্বন্ধ আছে। আগের প্যারার লাস্টে স্বামীজি বলেছিলেন, পেজ নাম্বার 41 at the end, লাস্টে, ওয়ার্ক বাট let not the action or the thought produce a deep impression on the mind. Let the ripples come and go. Let huge actions proceed from the muscles and the brain, but let them not make any deep impression on the soul. কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশি ও মস্তিষ্ক থেকে বড় বড় কর্ম তরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। এই কথা স্বামীজি এই আগের প্যারাগ্রাফের লাস্টে বলেছেন, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন বর্তমান অনুচ্ছেদে এর যে বর্তমান যে প্যারাগ্রাফ শুরু হচ্ছে, হাউ ক্যান দিস বি ডান, বর্তমান অনুচ্ছেদে স্বামীজি এখন নিজেই প্রশ্ন তুলছেন, ইহা করবার উপায় কি? অর্থাৎ নিরন্তর কর্ম করব, অথচ তা আমাদের মধ্যে গভীর সংস্কার উৎপন্ন করবে না, এ তো বিচিত্র কথা। বলছেন এটা করার উপায় কি? স্বামীজি বলছেন যে কর্মতরঙ্গ, চিন্তা, কোনো ভাবনা, এর যে তরঙ্গ, এই চিন্তা ভাবনারও তরঙ্গ, কর্মতরঙ্গ বা চিন্তা ভাবনার তরঙ্গ আসুক এবং পুনরায় চলে যাক। আমাদের পেশি ও মস্তিষ্ক থেকে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন করতে বলছেন, কিন্তু তারাও যেন আত্মাতে, অর্থাৎ আমাদের মনে গভীর সংস্কার উৎপন্ন না করে। তাহলে কি স্বামীজি বলতে চাইছেন যে আমাদের কোনো কিছুর মেমোরি থাকবে না, সব প্রতি মুহূর্তে ভুলে যাব? সব যেরকম মানুষ অনেকেই ভুলে যায় প্রতি মুহূর্তেই, সেই রকম কি একটা অবস্থা? সেটা তো একটা রোগ বিশেষ, যে ভুলে যায়, তো মেমোরি পাওয়ার কিছু থাকে না। তাহলে কোনো গভীর সংস্কার উৎপন্ন করবে না। সেদিন বলছে না, সেটা নয়, ভুলে যাওয়া নয়। স্বামীজি বলছেন যে এটা আমাদের এই কর্মতরঙ্গ যেন আমাদের আত্মার উপরে, মনে গভীর সংস্কার উৎপন্ন না করে। মানে প্রকারান্তরে স্বামীজি বলছেন, মানে হালকা সংস্কার হতে পারে, হালকা সংস্কার না হলে আমরা কাজই করতে পারবো না, হালকা সংস্কার না হলে কাজই করা যায় না। তো
তো এখন স্বামীজি ব্যাখ্যা করছেন কি করে গভীর সংস্কার উৎপন্ন হয়। এই প্যারাগ্রাফে এখন ব্যাখ্যা করেন ডিপ ইমপ্রেশন কি করে তৈরি হয়, গভীর সংস্কার কি করে তৈরি হয়, এটা স্বামীজি ব্যাখ্যা করছেন কিভাবে সংস্কার তৈরি হয়। স্বামীজি বলছেন এখানটায় যে আমরা দেখতে পাই যে কার্যে আমরা আসক্ত হই তার সংস্কার পরে। এটা হলো সিম্পল একটা নিয়ম বলছেন, যে কাজে আমরা আসক্ত হই তার সংস্কার থেকে যায়। এখন সেটা উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন, উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। আমরা সারাদিনে কত বাইরে বাজারে যাচ্ছি, কাজের স্থানে যাচ্ছি, বিভিন্ন যে যাচ্ছি, বলছেন সারাদিনে শত শত মানুষকে দেখেছি, তাদের মধ্যে এমন একজন হয়তো আমরা দেখেছি যাকে আমি কিনা ভালোবাসি। এখন নেক্সট স্টেজের বলছেন, এখন বাড়িতে এলাম, সমস্ত কাজকর্ম করে রাতে আমরা শুতে গেলাম। বলছেন এই যত মানুষ আমরা দেখেছি রাতে হয়তো তাদের কথা আমরা চিন্তা করতে পারি, কিন্তু ওই 1 মিনিটের জন্য যে মুখখানি আমরা দেখেছি, যাকে আমি ভালোবাসি, সেই মুখখানি মনে ভেসে উঠল। অন্য সব ছবি কোথায় অন্তরিত হলো। কেন এরকম হলো? বলছেন যে ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তিবশত অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই একখানি মুখই আমার মনে গভীর চিহ্ন রেখে গেছে। এই বোঝাচ্ছেন যে কী করে আসক্তি থেকে সংস্কার হয়। এখন স্বামীজি প্রথমে বলেছিলেন যে আমি এমন একজনকে দেখেছি যাকে আমি ভালোবাসি। এখন বলছেন যে এই যে সাধারণ ভালোবাসা, এটাই হলো আসক্তি। যে ওই মুখখানি আমার মনে গভীর ছাপ রেখে গেছে, কেন? আসক্তিবশত। তাহলে সাধারণ ভালোবাসা ইকুয়াল টু ওই আসক্তি। এরপরে স্বামীজি বলছেন যে যদি ফিজিওলজির দিক দিয়ে দেখা যায়, শারীর বিজ্ঞানের দিক দিয়ে দেখা যায়, শারীরিক দিক দিয়ে আমরা এই সব যত মুখ দেখেছি, মুখচ্ছবি আমাদের চোখে পড়েছিল এবং মস্তিষ্ক ওই সমস্ত ছবি গ্রহণ করেছে, কিন্তু ওই মনের উপর তাদের প্রভাব একরূপ হয়নি, আলাদা আলাদা হয়েছে। যে একজনের এই পার্টিকুলার যে ছবির প্রতি আমার আসক্তি ছিল, বলছে সেটাই কিন্তু ওই গভীর সংস্কার হয়েছে। স্বামীজি আরও গভীরে গিয়ে বলেছেন ওই পার্টিকুলার একটা মুখচ্ছবি সম্পর্কে, যাকে আমি ভালোবাসি অর্থাৎ যার প্রতি আসক্ত হয়েছি, বলছেন হয়তো তার সম্বন্ধে আমি অনেক বিষয় জানতাম, এবং এখন এই নূতন করে দেখার সময়, অনেক দিন পরে হঠাৎ করে নূতন করে এই দেখায় মনের বহু স্মৃতি জেগে উঠল। তার ফলে কী হলো, যে ওই যে বিভিন্ন মুখগুলি দেখার যে সমবেত যে একটা এফেক্ট হলো, সমবেত দেখার সমবেত ফলে মনে যে সংস্কার পড়েছে, ওই একখানা মুখ মানসপটে তদপেক্ষা শতগুণে অধিক সংস্কার ফেলে মনের উপর দারুণ প্রভাব বিস্তার করেছে। বলছেন যে যত দিনের মধ্যে যত আমরা মুখ দেখেছি, মুখমণ্ডল দেখেছি, যত ব্যক্তি দেখেছি, যত মানুষ দেখেছি, প্রত্যেকেরই কিন্তু ওই ইমপ্রেশন পড়েছে এবং সমবেতভাবে তারা ইমপ্রেশন পড়েছে। আমাদের চোখের মাধ্যমে ব্রেইন তার ছবি নিয়েছে, মনে সংস্কার পড়েছে, কিন্তু ওই একখানা মুখ, পার্টিকুলার একখানা মুখ, এক ব্যক্তি আমার মানসপটে শতগুণে কিন্তু অধিক সংস্কার ফেলে মনের উপর দারুণ প্রভাব বিস্তার করেছে, কারণ তার উপর আমি আসক্ত হয়েছিলাম। প্রথমে বলেছেন আমি এমন একজনকে দেখেছি যাকে আমি ভালোবাসি, পরে বলছেন ওই আসক্তিবশতই তার যে স্পষ্ট প্রতিবিম্ব, তার সংস্কার আমার মনে এই প্রভাব বিস্তার করে। অতএব কি বোঝা যাচ্ছে? আসক্তিবশতই গভীর ছাপ বা গভীর সংস্কার রেখেছে, আসক্তিবশত। মানে স্বামীজি ব্যাখ্যা করতে যাচ্ছেন যে আমরা কর্ম করব, কিন্তু সেটা যেন আমাদের মনে গভীর সংস্কার বা ছাপ রেখে না যায়, সেইটাকে এখন বোঝাচ্ছেন যে কি করে এই গভীর সংস্কার বা ছাপ পড়ে। তার জন্য এই উদাহরণ দিলেন যে ওই একখানি মুখ যার প্রতি আমার
আসক্তি ছিল, সেটাই সবথেকে বেশি অন্যান্য যত ব্যক্তি দেখেছি তার থেকে বেশি প্রভাব বিস্তার করেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে কোনো কিছুতে আসক্ত হলে ব্যক্তিতে বা বস্তুতে গভীর সংস্কার হয়, গভীর সংস্কার হয়। আর উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি, উল্টো দিক দিয়ে মানে যদি সংস্কার যদি বারবার হয়, বারবার হলে বা বারবার কিছু একটা কর্ম করে বা বারবার কিছু দেখে এই সংস্কার হলে তা থেকে আবার সেই বস্তু বা ব্যক্তির প্রতি আসক্তি হয়। একদিকে বলছেন যে কোনো কিছুতে আসক্তি হলে গভীর সংস্কার হয়, আর অন্যদিকে উল্টো দিক দিয়ে আমরা বলছি যে সংস্কার বারবার হলে তা থেকে কিন্তু আসক্তি হয়। বারবার কোনো কিছু দেখে বা শুনে সেটা তাতে সংস্কার হলে সেখান থেকে আবার আসক্তি হয়। এ দুদিক দিয়েই এটা হতে পারে। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে স্বামীজি প্রথমে এখানটায় আলোচনা করছেন যে আমাদের প্রথমে কি চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই শুভ সংস্কার তৈরি করতে হবে, যাতে কিনা এই অশুভ সংস্কার অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। এত গুড টেন্ডেন্সিজ, গুড ইমপ্রেশন আমাদের তৈরি করতে হবে যে ব্যাড টেন্ডেন্সিজ, নেগেটিভ টেন্ডেন্সিগুলো অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তারা যেন আর মাথা তুলতে না পারে। অর্থাৎ আমাদের নিজেদের উপর নিজেদের এত সংযম বা কন্ট্রোল আসবে, আমাদের মন এত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যাতে কিনা ওই যে নেগেটিভ টেন্ডেন্সিগুলো বা সেটা যেন আর মাথা তুলতে না পারে, এক কর্নারে চুপটি মেরে বসে থাকে। কারণ সম্পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত এটা ধ্বংস হয় না। সেই জন্য স্বামীজি বলছেন যে যাতে অত্যন্ত সংস্কার ক্ষীণ হয়ে যায়, নেগেটিভ সংস্কার, খারাপ সংস্কার ক্ষীণ হয়ে যায়, এইটা আমাদের প্রথমে করতে হবে। এরপর স্বামীজি বলছিলেন যে তারপরও যে এই শুভ সংস্কার, গুড টেন্ডেন্সিস, গুড ইমপ্রেশন, বলছি এটাকেও কিন্তু জয় করতে হবে। মানে এই শুভ সংস্কারে যে আসক্তি, শুভ সংস্কারে যে তীব্র আসক্তি, তাতেও অনাসক্ত হতে হবে। এই হলো পয়েন্ট। কেন স্বামীজি বলছেন ইহা কী করে করিতে হইবে, যে অনাসক্ত আমরা কি করে হব? তাহলে প্রথমে আমরা শুভ সংস্কার তৈরি করলাম, অশুভতাকে একদম ক্ষীণ করে দিলাম। সেই শুভ সংস্কার করলে শুভ সংস্কারের হাতে আমি যেন যন্ত্রের মতো হলাম। সবসময় আমি শুভ কর্ম, শুভ চিন্তা, শুভ ভাবনা, সমস্ত কিছু শুভ করে তার হাতে যন্ত্রের মতো হলাম। অর্থাৎ কিনা শুভ এই সংস্কারের তাতে আমার তীব্র আসক্তি হলো, যে আমার দ্বারা আর কিছু অশুভ কর্ম, অশুভ চিন্তা, অশুভ ভাবনা এই রকম হবে না, এই রকম আমি হয়ে গেলাম। অর্থাৎ শুভের প্রতি আমার তীব্র আসক্তি হলো। কিন্তু বলছেন এখন তাতেও কিন্তু অনাসক্ত হতে হবে। সেইটা বলছেন ইহা কিরূপে করিতে হইবে। কারণ স্বামীজি বলছেন কোনো কিছুতে আসক্ত হলেই গভীর সংস্কার হয়, আবার ওই সংস্কার থেকে আসক্তি হয়। এর বাইরেও কিন্তু আমাদের বেরোতে হবে, এর বাইরে বেরোতে হবে। অর্থাৎ তাহলে কি করতে হবে? আমাদের এই অনাসক্তির অভ্যাস করতে হবে। কারণ এই যে শুভতেও আসক্তি, বলছেন ইট ইজ এ বন্ডেজ, কারণ এটাও একটা বন্ধন। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে সেটাও একটা কাঁটা, একটা কাঁটা ফুটেছে আর একটা কাঁটার দ্বারা দুটোই কাঁটা ফেলে দিতে হবে। সেটাও কিন্তু সোনার শিকল ও শিকল। আমরা ঠাকুরের উদাহরণ দিয়ে বলছেন যে সাত্ত্বিক গুণটাও একটু ডাকাত, সেও কিন্তু বন্ধনে ফেলে। তো কাজে এটাই বন্ধন। এটাতেও কিন্তু এই যে শুভ সংস্কারে তীব্র আসক্তি, তাতেও কিন্তু অনাসক্তির অভ্যাস করতে হবে। এই এখন সেজন্য স্বামীজি এই বলছেন যে এই প্যারাগ্রাফে যে therefore be unattached, let things work, let brain center work incessantly, but let not a ripple conquer the mind. অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলতে থাকুক, মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক, নিরন্তর কর্ম করো, কিন্তু
একটি তরঙ্গ যেন মনকে প্রভাবিত করতে না পারে। বলছেন তীব্রভাবে আমাদের কর্ম করতে বলছেন, যে মস্তিষ্ক সেন্টারগুলো কাজ করুক, কিন্তু কোনো এই যে তরঙ্গ, কর্ম তরঙ্গ বা চিন্তা আমাদের জন্য পরাভূত করতে না পারে, সেটা আমাদের জন্য পূর্ণ সংযম থাকে। অর্থাৎ কিনা এটা কি করে হবে বলছেন, অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলতে থাকুক কিন্তু অনাসক্ত হও। তাহলে সিদ্ধান্ত বাক্য কী হলো, যে আমরা কাজ করব অথচ অনাসক্ত হব বা অনাসক্ত হতে হবে। কর্ম যেন আমাদের মধ্যে গভীর সংস্কার তৈরি করতে না পারে, গভীর সংস্কার তৈরি না করতে পারে, কারণ সেটাও একটা বন্ধন, সেটাও একটা বন্ধন। তাহলে এখন বলছেন এইটাকে ঠিক যদি জীবনে কাজে লাগাতে হয়, যে এটাকে অভ্যাস করতে হলে কি করে অভ্যাস করতে হবে, এর পিছনে কিন্তু এই অনেক চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তা, দার্শনিক বিচারের প্রয়োজন। মানে আমাদের জীবনটা কি, সত্য বস্তুটাই বা কী, এর সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার, সেইগুলোকে আমাদের কনভিকশন থাকা দরকার, প্রকৃত সত্যটা কি। তবেই কিন্তু এই অনাসক্তির অভ্যাস এফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। তা নাহলে শুধু আমি অনাসক্ত হব এটা বললেই কিন্তু অনাসক্ত হওয়া যায় না, কাজেই স্বামীজি আমাদের এখন শেখাচ্ছেন কিভাবে আমাদের চিন্তা প্রণালীকে গাইড করতে হবে। কি বলছেন স্বামীজি, একের পর এক এইগুলো আমাদের এখন শেখাচ্ছেন। এই পরের প্যারাগ্রাফে, যে বাংলা বইয়ের পৃষ্ঠা 33-এর দ্বিতীয় প্যারাগ্রাফে এগুলো বলছেন, আর ইংরাজি পেজ 43 ফার্স্ট প্যারাগ্রাফ, এখানটায় বলছেন যে আমাদের কিভাবে আমাদের চিন্তা প্রণালীকে গাইড করতে হবে। স্বামীজি এখন বলছেন যে ওয়ার্ক অ্যাজ ইফ ইউ ওয়ার এ স্ট্রেঞ্জার ইন দিস ল্যান্ড, এ সোজার্নার, ওয়ার্ক incessantly but do not bind yourself. Bondage is terrible. This world is not our habitation. It is only one of the many stages through which we are passing. কি বলছেন স্বামীজি, বাংলার প্যারাগ্রাফ এরকম আছে, কি চিন্তা করতে হবে আমাদের। স্বামীজি এখন গাইড করছেন যে তুমি যেন সংসারে বিদেশি পথিক, একজন ভ্রমণকারী, যেন দুদিনের জন্য এসেছো, এইভাবে কর্ম করে যাও, নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলো না, বন্ধন বড় ভয়ানক। আর বলছেন যে এই জগৎ আমাদের বাসভূমি নয়, নানা অবস্থার ভেতর দিয়ে আমরা চলেছি। এই সংসার, এই জগৎ, এই পৃথিবী, সেগুলির মধ্যে একটা অবস্থা মাত্র, একটা স্টেজ, একটা স্টেপ, একটা স্তর। তো স্বামীজি এই ত্রিকালজ্ঞ ঋষি তিনি বলছেন কি, এই জগৎ সংসারে আমরা এর ব্যাখ্যাতে একটু যাচ্ছি। বলছেন যে এই জগৎ সংসারে আমরা বিদেশি পথিক, মানে একজন যেন এই ভ্রমণকারীর মতো, অল্প কয়েকদিনের জন্য আমরা এসেছি এই ভ্রমণ করতে, ট্রাভেল করতে, ট্রাভেলার, কিছু এখানে কাজ করার জন্য এসেছি। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ উদাহরণ দিয়েছেন কি করে সংসারে থাকতে হবে, বলছেন দাসীর মতো। যে আরও উদাহরণ দিয়েছেন যে এখানে আসা কিছু কাজ করতে। শহরে যেমন মানুষ গ্রাম থেকে রোজ এই শহরে আসে, কাজ করতে আসে, সন্ধ্যায় আবার কিন্তু সেই তার বাড়িতে গ্রামে ফিরে যায়। সেই রকম আমরা কিছু কাজ করার জন্য এসেছি, কিন্তু আমাদের স্বধামে ফিরে যেতে হবে। তো স্বামীজি বলছেন যে এই যে জগৎ সংসারে আমরা যেন বিদেশি পথিক, ভ্রমণকারীর মতো কয়েকদিনের জন্য এসেছি কিছু কর্ম করার জন্য। ওই চিন্তাভাবনা নিয়ে নিরন্তর কর্ম করলে আসক্তি হবে না। আসক্তি মানেই হলো বন্ধন, আর বন্ধনে কিন্তু ভয়ানক দুঃখ। সুতরাং দুদিনের জন্য এই ভ্রমণ করতে এসে দুঃখের বোঝা বহন করে নিয়ে যেও না, এইটা বলছেন স্বামীজি। এখন আরও বলছেন যে দুদিনের জন্য এসে এখানে তুমি এই আসক্তি হয়েও না, আর দুঃখের বোঝা বহন করে নিয়ে যেও না। আরও বলছেন যে এই জগৎ, যে বলছেন আমাদের বাসভূমি নয়,
এইসব দার্শনিক চিন্তা বলছেন। এখানে আমরা কীরকম, ওই যে আগে বললেন যে বিদেশি পথিকের মতো, এই যেন একটা যেন রঙ্গমঞ্চ, একটা রঙ্গমঞ্চ কিছুক্ষণ অভিনয়ের জন্য আমরা এসেছি। আর অভিনয়ের স্টেজে বেশিক্ষণ থাকা যাবে না। প্রত্যেকের আমরা পাঠ শেষ হলে আমাদের কিন্তু এই গ্রিন রুমে চলে যেতে হবে। ওই ঠাকুর যেমন দাসীর উদাহরণ দিয়েছেন, যে সেখানে এসে দাসী কাজ করছে মালিকের বাড়িতে এসে, কিন্তু তার মন পড়ে রয়েছে নিজের, সেখানে কিন্তু ফিরে যেতে হবে। তো আমরা এই নানা অবস্থার মধ্য দিয়ে চলেছি, নানা অবস্থার মধ্য দিয়ে কত এই জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে আমরা চলেছি। এই জীবন, এই সংসার, তার একটা পোর্শন, একটা স্টেজ। এখানে আমরা কিছু কাজ করার জন্য এসেছি। তো এই প্রকৃত সত্য স্বামীজি বলছেন যে কি দার্শনিক চিন্তা থাকা চাই, কি চিন্তা ভাবনা থাকলে আমরা অনাসক্ত হতে পারি, যে এই প্রকৃত সত্য, এই দার্শনিক চিন্তা অনাসক্ত হওয়ার জন্য খুব কাজে দেয়, খুব দরকার এটা। মানে আমরা যদি বিশ্লেষণ করে দেখি স্বামীজির এই যে চিন্তা ভাবনা, যে আমাদের চিন্তা প্রণালীকে কী করে নিয়ন্ত্রিত করতে হবে, কী করে গাইড করতে হবে, বিশ্লেষণ করলে বোঝা যায়, আমরা দেখতে পাবো যে আমাদের চিন্তাভাবনা কি দেখাচ্ছেন, যে আমাদের চিন্তাভাবনা যেন আমরা কি ভাবি যে আমরা এই জগতে এখানকার পার্মানেন্ট সিটিজেন, এখানে চিরস্থায়ী আমরা অধিবাসী, এবং ওইভাবেই আমরা প্ল্যান করি। কিন্তু এই চিন্তা তো ভুল, সেইটা স্বামীজি দেখাচ্ছেন। আমরা জগৎটাকে এত সত্য ভাবি, এটাকে চিরস্থায়ী বলে আমাদের মনে হয়, আমাদের মনে দানা বেঁধে আছে অলরেডি। ফলে কী হয়েছে, এর প্রতি আসক্তি গভীর হয়। মানে স্বামীজি শেখাচ্ছেন কি করে অনাসক্ত হতে হবে, যে আমরা এখানে এই যে জগতে এসেছি, এই জগৎ সংসারে, এটা আমাদের কিন্তু চিরস্থায়ী বাসভূমি নয়। কিন্তু আমাদের ভুল ধারণা এটা চিরস্থায়ী পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো, এখানেই চিরকাল আমরা থাকব। বলছি এই যে ভুল ধারণা, এই ভুল ধারণার জন্যই কিন্তু আমাদের আসক্তি আসছে। সেই ভুল ধারণা স্বামীজি ভাঙাচ্ছেন, যে জগৎটা আমাদের কাছে এত সত্য, চিরস্থায়ী বলে মনে দানা বেঁধে আছে, এবং তার জন্য আমাদের আসক্তি গভীর হচ্ছে। আমরা জগৎ সংসারকে যত সত্য ভাবব, যত এখানে চিরস্থায়ী বসবাস করব, এই রকম চিন্তা যত আমরা করব, ততই সংস্কার কিন্তু গভীর হবে, আসক্তি হবে, কাজে আসক্তি হবে। এবং কাজে আসক্তি হলে তা থেকে কিন্তু দুঃখ আসতে বাধ্য, এবং এখান থেকে ছেড়ে যেতে কিন্তু কষ্ট হবে। এখান থেকে আসক্তি হলেই সেটা কাটাতে না পারলে এখান থেকে ছেড়ে যেতে কষ্ট হবে। যে এই জগৎ যে প্রতি মুহূর্তেই এটা আমাদের নয়, সেটা তো আমাদের যে কোনো শ্মশান দেখলেই বোঝা যায়, যে প্রত্যেক রোজ কত লোক মরছে, গাচ্ছান্তি জাম মন্দিরম। কিন্তু সেটা দেখেও আমরা ভাবি যে না, আমি মরব না। এটাই হলো সবথেকে আশ্চর্য জিনিস, যে অনেকে মরে যাচ্ছে কিন্তু আমি মরব না, কিন্তু মরতে তো হবেই। তো স্বামীজি এই ভুল ধারণা ভাঙাচ্ছেন যে এই জগৎ কিন্তু আমাদের পার্মানেন্ট হ্যাবিটেশন নয়, কাজেই তুমি এতে কিন্তু আসক্ত হয়েও না, যাই কাজ করো না কেন। এই জন্য স্বামীজি, তিনি তো ঋষি, তিনি বলছেন ভুল ভাবছো, এ তোমাদের ভ্রান্ত ধারণা। এই জগৎ রঙ্গমঞ্চে বেশিক্ষণ তোমরা থাকতে পারবে না, এখানে কর্ম করো, কিন্তু এখানে সেই যে স্টেজের দৃশ্য, এই রঙ্গমঞ্চের দৃশ্যগুলোতে কত ধরনের, এতে কিন্তু আসক্ত হয়েও না। এখান থেকে শিক্ষা নিয়ে তুমি শিক্ষা গ্যাদার করে এখান থেকে এই স্টেজ থেকে চলে যেতে হবে। এই পরের অংশ থেকে স্বামীজি এখন বলছেন সাংখ্য দর্শনের কথা, যে নেক্সট স্বামীজি এই সাংখ্য দর্শনের অপূর্ব সুন্দর উদাহরণ দিয়ে সুন্দর কথা বলেছেন, সেইটা আমাদের স্মরণ করাচ্ছেন। রিমেম্বার দ্যাট গ্রেট সেইং অফ দ্য সাংখ্যদের সেই মহান বাণীর কথা স্মরণ করাচ্ছেন। কি সেটা? দি হোল অফ নেচার ইজ ফর দ্য সোল, নট দ্য সোল ফর নেচার। দি ভেরি রিজন of nature's existence is for the education of the soul. It has no other meaning. It is there because the soul must have knowledge, and through knowledge
ফ্রি ইটসেলফ, থ্রু নলেজ ফ্রি ইটসেলফ। তার কথা বলছেন যে সাংখ্যের এই মহাবাক্য স্মরণ রেখো। কি মহাবাক্য? সমুদয় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন, ইহার অন্য কোনো অর্থ নাই। আত্মা যাতে জ্ঞান লাভ করতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করতে পারে, এটাই প্রয়োজন। তো সাংখ্যদের এই সাংখ্য দর্শনের একটা, সাংখ্যকারিকাতে খুব সুন্দর একটা তাদের সূত্র আছে, সংহতানাম পরার্থত্বাৎ, সংহতানাম পরার্থত্বাৎ। কি এর অর্থ? সংহত পদার্থ হলো অন্যের জন্য। যেমন একটা বাড়ি, একটা গাড়ি, একটা টেবিল, একটা চেয়ার, এই কম্পিউটার, ক্যামেরা, যে কোনো খাদ্যবস্তু, এই একটা শহর, বলছে সব কিন্তু এই সংহত পদার্থ, কম্পাউন্ড, যৌগিক পদার্থ। এগুলো কিন্তু নিজেদের ভোগের জন্য নয়, অন্য এর থেকে, এই সংহত পদার্থ থেকে আলাদা কোনো চেতন মালিক এদের ভোগ করে। অর্থাৎ যে কোনো সংহত পদার্থ অন্যের জন্য, তার নিজের ভোগের জন্য নয়। আমি এখন এই কথা বলছি, এই কম্পিউটারটা আমি ইউজ করছি, ক্যামেরা, এই সাউন্ড বক্স, মোবাইল, টেবিল, লাইট, সমস্তই বলছে এইগুলো সব সংহত পদার্থ। এটা আরেকজন এর থেকে আলাদা, যে আমি চেতন, আমি এটাকে ব্যবহার করছি। বলছেন যে সংহতানাম, যে কোনো সংহত পদার্থ পরার্থত্বাৎ, অন্যের জন্য। এই সমুদায় প্রকৃতিটা কি হলো তাহলে? আমি শুধু উদাহরণ দিলাম এই টেবিল, চেয়ার, ঘর, বাড়ি। বলছে সমস্ত যে প্রকৃতি, অন্তঃপ্রকৃতি, বহিঃপ্রকৃতি, এই সমুদায় প্রকৃতি হলো সংহত পদার্থ। আর এই কার জন্য? বলছে এই হলো এই যে চেতন পুরুষ বা আত্মার ভোগের জন্য, অর্থাৎ অভিজ্ঞতা লাভের জন্য। সমুদায় প্রকৃতি বলতে কি? আমাদের বহিঃপ্রকৃতি আমরা যেটা দেখছি, আর অন্তঃপ্রকৃতি মানে আমাদের এই দেহ, মন, ইন্দ্রিয়, এগুলো হলো অন্তঃপ্রকৃতি। আর এই প্রকৃতি কেন কাজ করে? বলছে প্রকৃতি কাজ করে যাতে আমার যে প্রকৃত স্বরূপ আত্মা, বা যাকে পুরুষ বলে সাংখ্য দর্শনে, সেই পুরুষ তার মুক্ত স্বরূপ উপলব্ধি করতে পারে। জগতে আমরা এই শুভকর্ম করব, সৎকর্ম করব, অন্যের কল্যাণ করব, মঙ্গল করব, উপকার করব, নিঃস্বার্থ কর্ম করব, কিন্তু আমরা যেন মনে না করি যে দুনিয়ায় এই দুনিয়ার আমি ভালো করছি। তাহলে আমাকে কি মনে করতে হবে? আমি কি করছি? স্বামীজি বলছেন, সাংখ্য দর্শন বলছেন, আমি শিক্ষা পাচ্ছি। শিক্ষা পাচ্ছি যে প্রকৃতির খেলা, প্রকৃতির যে সমস্ত কাজকর্ম, খেলা আমাদের শিক্ষার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য, আমাদের শিক্ষার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য। এখন আমরা প্রথম অধ্যায়ে যদি স্বামীজি যে আমাদের কর্মযোগের ফার্স্ট চ্যাপ্টারে প্রথম পৃষ্ঠাতেই আছে, যে স্বামীজি বলছেন যে এই প্রথম অধ্যায়ে বলেছেন যে সুখ দুঃখ আমাদের মহান শিক্ষক। সুখ দুঃখ আমাদের জীবনের উদ্দেশ্য নয়, সুখ আমাদের জীবনের উদ্দেশ্য নয়। দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। আর সুখ দুঃখটা কি? সুখ দুঃখ আমাদের মহান শিক্ষক। আর এখন বলছেন কি? এই আত্মার শিক্ষার জন্য এই প্রকৃতির প্রয়োজন। আত্মা যাতে তার স্বরূপ জ্ঞান লাভ করতে পারে, মুক্ত হতে পারে, বলছে সেই জন্য এই আত্মার শিক্ষার জন্যই কিন্তু এই প্রকৃতির কিন্তু প্রয়োজন, আত্মা যাতে জ্ঞান লাভ করতে পারে। যদি সর্বদা এইটা আমাদের মনে থাকে, তবে কখনোই আমরা কর্ম করতে গিয়ে কিন্তু প্রকৃতিতে আসক্ত হব না। স্বামীজি কেন বলছেন এই সাংখ্য দর্শনের সেই মহান কথা, যে সমুদায় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। এইটা যদি আমরা সর্বদা একথা আমাদের স্মরণ থাকে, তাহলে কখনোই আমরা কর্ম করতে গিয়ে প্রকৃতিতে আসক্ত হব না। প্রকৃতি থেকে কি দেখব? আমরা এ থেকে কিন্তু শিক্ষা পাচ্ছি। প্রকৃতি যেন একটা, বলছেন স্বামীজি, পাঠ্যপুস্তকের মতো। তা থেকে এই জ্ঞান লাভ করার পর ওই গ্রন্থের আর কোনো মূল্য নাই।
মানে প্রকৃতি একটা গ্রন্থ, সেখান থেকে আমরা অভিজ্ঞতা লাভ করে নিলাম এই যে সুখ দুঃখ, এর থেকে আমরা বুঝে নিলাম যে এখানে আসক্ত হলেই কিন্তু এই দুঃখ আসবে। তো স্বামীজি আমাদের এই ভুল ধারণা, এই ভ্রান্ত চিন্তা দেখাচ্ছেন, যার ফলে আমরা কিন্তু আসক্ত হই। যে যেমন আরও দুটো উদাহরণ স্বামীজি বলছেন এখানটায়। প্রকৃত সত্য কি, এই আগের উদাহরণে বললেন যে প্রকৃত সত্যটা কি, প্রকৃতি আমাদের কাছে একটা পাঠ্যপুস্তক। আর যার পাঠ্যপুস্তকের যেমন আমরা এই একের পর এক পৃষ্ঠা পড়ে যাচ্ছি, সেই রকম এই পাঠ্যপুস্তকের প্রতি পাতা চেঞ্জ হয়ে যাচ্ছে, পড়া হয়ে গেল, ব্যাস সে পাতাটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এই জ্ঞান লাভ করার পর এই গ্রন্থের আর কোনো মূল্য নাই। প্রকৃতি আমরা এইখানে কাজ করছি বলছি, এটা শিক্ষা পাচ্ছি, জ্ঞান লাভ করার পর আর এই প্রকৃতির কোনো মূল্য নাই। ঠাকুর অন্য প্রসঙ্গে বলেছেন যে একজনে চিঠিতে লিখেছে যে দুখানা কাপড় পাঠাবে, পাশের সন্দেশ পাঠাবে, সেটা বলছে সেটা পরে নেওয়ার পরে বলছে চিঠির আর কোনো দরকার নাই, তুমি এখন ওই সেইগুলো সংগ্রহ করতে শুরু করো। সেই রকম যেই আমরা প্রকৃতি থেকে, প্রকৃতি আমাদের কাছে একটা পাঠ্যপুস্তকের মতো, এর থেকে আমরা শিক্ষা নিচ্ছি, অভিজ্ঞতা লাভ করছি। বলছে যেই পড়া হয়ে গেল, শিক্ষা জ্ঞান লাভ করার পরে আর প্রকৃতির কোনো মূল্য নাই। কিন্তু আমাদের ভুল কি হয় বলছেন, এই আমাদের ভুল হয় প্রকৃতির সঙ্গে আমরা নিজেদেরকে মিশিয়ে ফেলছি, ভাবি আত্মাই প্রকৃতির জন্য, উল্টো ভাবি আমরা আত্মাই প্রকৃতির জন্য। আসলে প্রকৃতি আত্মার জন্য, আত্মাকে জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু আমরা ভুল ভাবি যে আত্মাই প্রকৃতির জন্য। মানে আমরা এই জগৎ সংসারকে পার্মানেন্টলি, আমরা যে পার্মানেন্ট বাসিন্দা নই, কিছু কর্ম করার জন্য এসেছি, অভিজ্ঞতা অর্জন করার জন্য এসেছি, শিক্ষা লাভের জন্য এসেছি, সেটা আমরা ভুলে যাচ্ছি। আত্মা যাতে যে জ্ঞান লাভ করতে পারে তার জন্যই আসলে জগৎ সংসারকে আসা। এবং এই সেটাই বলছেন যে এই প্রকৃতির মহান সাংখ্য দর্শনের এইটা মনে রাখতে বলছেন। কিন্তু ভুল করে আমরা ভাবি যে আমরা এখানে চিরকাল থাকবো, পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যবস্থা করি। তো স্বামীজি এই ভুল ধারণা, ভ্রান্তি চিন্তা দেখাচ্ছেন, যার জন্য আমরা আসক্তি হচ্ছি, যে এই প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার পরে এর আর কিন্তু দরকার নাই, এ একটা গ্রন্থির মতো। কাজেই ভুল ধারণা নিয়ে এখানে থাকবো, এই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এখানেই চিরকাল আমরা এখানে বসবাস করব, বলছে না, এটা ভুল ধারণা। স্বামীজি সেটা আমাদের দূর করছেন। আর একটা ভুল ধারণার কথা স্বামীজি বলছেন, প্রচলিত অর্থে কি বলছেন, খুব সিম্পল একটা জিনিস কিন্তু খুব গভীর এর ভাব। ম্যান লিভস টু ইট, এটা আর একটা ভুল ধারণা। এইরকম বলছে ম্যান লিভস টু ইট, মানে চলতি কথায় আছে, আমরা অনেক সময় মনে করি যে মানুষ খাবার জন্যই বাঁচে, খাবার জন্যই বাঁচে। আচ্ছা, খাবার জন্যই বাঁচে, এই যে ভুল ধারণা, এটার অর্থটা কি হয়? এর অর্থটা এরকম হবে যে আমরা খাবার জন্য, অর্থাৎ কিনা এই ভোগের জন্য জীবন ধারণ করছি, যে জগৎকে আমরা ভোগ করতে চাই। বলছে এটা একটা ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণার জন্যই, মানে আমরা যত ভোগ করব, বলছে এই ভ্রান্ত ধারণার জন্য মানুষ কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হয়, সত্য থেকে বিচ্যুত হয়, উচ্চতম আদর্শ থেকে সে চলে যায়। বলছে এই পথভ্রষ্ট হয়, জীবনে যত দুঃখ কষ্ট নিয়ে আসে, নিজেকে সে আরও শত বন্ধনে ফেলে, নিজেকে বদ্ধ করে ফেলে। যে এই মানুষ খাবার জন্যই বাঁচে, অর্থাৎ কিনা ভোগের জন্যই জীবন ধারণ করে, তা নয়। আইডিয়াটা কি? প্রকৃত সঠিক আইডিয়াটা হবে ম্যান ইটস টু লিভ, মানুষ বাঁচার জন্য, অর্থাৎ দেহটা রক্ষার জন্য খায়, দেহটা রক্ষার জন্য খায়। না খেলে দেহটা রক্ষা হবে না, রক্ষা করা যায় না। কিন্তু দেহটার জন্য এই দেহটার দ্বারা কি হবে বলছেন, এই দেহটা আমাদের দরকার এই জ্ঞান লাভ করার জন্য, জ্ঞান লাভ করার জন্য এটা দরকার। অর্থাৎ এইটাই বলছে যে ভগবান লাভের জন্যই এই দেহ, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনা, যেটা এখানে ভোগ করার জন্য নয়, যে আমরা খাওয়ার জন্যই বাঁচি তা নয়। আমাদের আসলে উদ্দেশ্য হলো আমরা এই দেহটা পেয়েছি যে আমরা মানুষ বাঁচার জন্য নয়, দেহটা রক্ষার জন্য খায়। এই বাঁচার জন্য, অর্থাৎ দেহটা রক্ষার জন্য খায়, যাতে দেহটা রক্ষা হলে এই দেহ দিয়ে আমরা সাধন ভজন করতে পারি,
জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ সূক্ষ্ম দেহে এই সুস্থ দেহে সাধন করা, শুভকর্ম করা, নিঃস্বার্থ কর্ম করা, শুভ সংস্কার তৈরি করা, শক্তিশালী চরিত্র গঠন করা, যাতে আমাদের এই জ্ঞান লাভে তা সহায়তা হয়। সুতরাং আমরা যে আমাদের যে খাদ্য গ্রহণ করব, এই খাদ্য গ্রহণও খাওয়াও ওই জ্ঞান লাভের অনুকূল হতে হবে। প্রত্যেকটা কাজেই ওই উদ্দেশ্য হলো জ্ঞান লাভ, জ্ঞান লাভের অনুকূল হতে হবে। অর্থাৎ কিনা যা খেলে, যে কর্ম করলে, যেভাবে কর্ম করলে, যা দেখলে, যা শুনলে, ওই আমাদের সেই জ্ঞানের, প্রকৃত জ্ঞানের দিকে নিয়ে যায়, আমাদের মুক্ত স্বরূপের দিকে নিয়ে যায়, মুক্ত অবস্থা প্রাপ্ত হতে সহায়ক হয়। সেই জন্যই এই কিন্তু সমস্তটা জীবন। সুতরাং এই যে সিম্পল দুটো স্টেটমেন্ট আমরা প্রচলিত এইভাবে, ম্যান লিভস টু ইট, আর একটা হলো ম্যান লিভস টু ইট আর ম্যান ইটস টু লিভ। এর মধ্যে কিন্তু ভাবগত, অ্যাটিচিউডগত বিশাল তফাৎ। কীরকম তফাৎ? মানে এই যে খাদ্য গ্রহণ বা জীবন, এর পিছনের কি, খাদ্য গ্রহণের পিছনে কি ভাব? যদি ভোগের ইচ্ছা হয়, যে খাওয়ার জন্যই আমরা বাঁচি, যদি এনজয়মেন্ট হয়, ভোগ হয়, এই খাওয়া যে এর উদ্দেশ্য যে ভোগের বৃদ্ধি, এনজয়মেন্ট হলে ওই ভাব বৃদ্ধি পাবে। আর যদি কেন খাচ্ছি, এর পিছনে আইডিয়া হলো যে এই শরীরটা রক্ষা দরকার, অর্থাৎ ভগবান লাভ হবে, জ্ঞান লাভ হবে, মুক্ত অবস্থা লাভ হবে, তাহলে ওই ভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ যেটাকে আমরা উদ্দেশ্য করছি, এনজয়মেন্ট উদ্দেশ্য হলে, ভোগ উদ্দেশ্য হলে ওই ভাব বৃদ্ধি পাবে। আর যদি জ্ঞান লাভ উদ্দেশ্য হয়, তাহলে ওই ভাব বৃদ্ধি পাবে। কাজেই এই সব ক্ষেত্রেই এই ঠিক ভাব সিলেক্ট করা, নির্বাচন করা এবং জীবনের প্রতি ক্ষেত্রে তা পোষণ করা, কাল্টিভেট করা খুব গুরুত্বপূর্ণ। এসবের মাধ্যমে স্বামীজি এই দেখাচ্ছেন কিভাবে অ্যাটাচমেন্ট হয়। যে আমাদের যে বিবিধ যে ভাব, অ্যাটিচিউড, যা কিনা ভুলে ভর্তি, তার দ্বারা আমরা আসক্ত হয়ে পড়ি। সেই জন্য স্বামীজি ডিটেলস আলোচনা করছেন যে এই অনাসক্ত কী করে হওয়া যাবে। আমাদের চিন্তাধারা এগুলো পাল্টাতে হবে, দার্শনিক চিন্তা নিয়ে আসতে হবে। আমরা এখানে পার্মানেন্ট সেটেল করার জন্য আসিনি, কয়েকদিনের জন্য এসেছি। এই সমস্ত চিন্তা স্বামীজি এখানে একসঙ্গে রাখছেন, যাতে এই অনাসক্ত ভাব আমরা অভ্যাস করতে পারি। যে ভুল ধারণার ফলে কি হচ্ছে? ভুল ধারণার ফলে আমরা ইন্দ্রিয় বিষয়ে আসক্ত হচ্ছি, কোনো মতবাদে আসক্ত হচ্ছি, শরীর মনের আমরা দাসত্ব করছি, স্লেভ হয়ে পড়ছি। আর এই জড় প্রকৃতিকে আমরা আমি ভাবছি, দেহ ইন্দ্রিয় মন প্রকৃতিকে আমি ভেবে আসক্ত হই। আমরা কেন আসক্ত হই? এই যে প্রকৃতির সঙ্গে আমি নিজেকে মিলিয়ে ফেলছি। জড় প্রকৃতিকে আমি ভাবি, দেহ ইন্দ্রিয় তাতে আমি ভেবে আমি আসক্ত হই। এবং তাতে কি হয়? যেই আসক্ত হচ্ছি, তাতে মনে গভীর ছাপ পড়ছে, এবং এর ফলে কি হচ্ছে? আমাকে কৃতদাসের মতো কিন্তু এই কাজ করাচ্ছে, কিন্তু প্রকৃত সত্যটা কি? সাংখ্য দর্শন বলছেন যে আমি হলাম আত্মা, পুরুষ, যে কিনা চৈতন্য স্বরূপ, প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা। প্রকৃতি হলো জড়, এই যে বহিঃপ্রকৃতি আর অন্তঃপ্রকৃতি, দেহ মন, বলছে এটা হলো জড়। আর আমি হলাম কিন্তু চেতন পুরুষ। কাজেই আমার এই সঠিক বোধ বা ধারণা বা জ্ঞান এরকম হবে, কীরকম? আমি আত্মস্বরূপ, চৈতন্য স্বরূপ, কিন্তু আমি এখন উল্টো ভাবছি যে আমি শরীর মনে বদ্ধ। কাজেই এই উল্টো ভাবার জন্য, ভুল চিন্তার জন্য, ভ্রান্ত চিন্তার জন্য আমরা এখন শরীর মনের এই দাসত্ব করছি। কিন্তু আমার চিন্তাভাবনা কীরকম হবে? চিন্তাভাবনা হবে যে আমি আত্মস্বরূপ, আমি চৈতন্য স্বরূপ।
কাজেই এখন আমি বর্তমানে মনে হচ্ছে যেন আমি এই শরীর মনে বদ্ধ হয়ে আছি, অতএব আমাকে এ থেকে এই মুক্ত হতে হবে, আমি এই দাসত্ব থেকে আমি বেরিয়ে যাব, এই রকম একটা এই সাধকের মনে ইচ্ছা আসে। যখন সে এইটা বুঝে গেল, বুঝে গিয়ে তার মনে এইরকম একটা চিন্তার স্ফুরণ হয় যে বর্তমানে যদিও আমি আত্মস্বরূপ, কিন্তু বর্তমানে আমি যেন এই শরীর মনের দাসত্ব হয়ে আছি, এর দাসত্ব করছি, এর থেকে আমি মুক্ত হতে চাই, এর থেকে আমাকে মুক্ত হতে হবে। সুতরাং আমি এমনভাবে কর্ম করব, এমনভাবে চিন্তা করব যাতে কিনা আমি ওই মুক্তির দিকে যেতে পারি। স্বরূপজ্ঞান আবিষ্কার করতে আমাকে সহায়তা করে। কাজেই তা আমার কর্ম যদি আমি আসক্ত হই, তাহলে কিন্তু আমার ওই স্বরূপজ্ঞান পেতে সাহায্য করবে না, মুক্তির দিকে নিয়ে যেতে সাহায্য করবে না। কাজেই কর্মে আসক্ত হলে হবে না। এমনভাবে আমি কর্ম করব, অনাসক্তভাবে কর্ম করব, যাতে কিনা অনাসক্ত হলে গভীর সংস্কার হবে না, আর আমাকে বাঁধতে পারবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে মূল ধারণায়, ফান্ডামেন্টাল আইডিয়া, এই কনসেপশানে যদি গলত থাকে, ভুল থাকে, তাহলে সব গড়বড় হয়ে যাবে। সব কীরকম গড়বড় হবে? যেমন এই এখন আমরা বর্তমানে আমি ও আমার এতেই মজে আছি। আমি আমার ইতি, শঙ্করাচার্য বলছেন তার ভাষ্যতে, আমি আমার ইতি ভ্রান্তি প্রত্যয়, বলছেন এটাতেই আমরা এখন কিন্তু মজে আছি। এই ফান্ডামেন্টাল যে কনসেপশনে ভুল থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমি বলতে আমরা এই শরীর মনকেই বুঝছি, ইন্দ্রিয়কে বুঝছি, আর বলছি যে আমার শরীর, আমার মন, আমার সম্পদে এত আগ্রহ। এই শরীর মন ইন্দ্রিয়কে আত্মা ভাবা, তার সঙ্গে আইডেন্টিফাই করা, একীভূত হয়ে হওয়া, অর্থাৎ কিনা প্রকৃতিকে ভুল করে আমি বা আত্মা ভাবা, এর নাম আসক্তি। স্বামীজি বলছেন এর ফলেও কর্মেও আসক্তি হচ্ছে। এই ভুল ধারণার ফলে কি হচ্ছে? কর্মেতেও কিন্তু আসক্তি হচ্ছে। এই আসক্তির জন্য আমাদের আত্মার উপর মনে প্রবল সংস্কার হয় এবং তাতে বন্ধন দ্রবীভূত হয় এবং কৃতদাসের মতো কর্ম করতে থাকি। এটাই স্বামীজি এই 33 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে স্বামীজি এইটা বলছেন যে অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলিতে থাকুক, মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক, নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করিতে পারে। তুমি যেন সংসারের বিদেশী পথিক, যেন দুদিনের জন্য আসিয়াছ, এইভাবে কর্ম করিয়া যাও। নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না। বন্ধন বড় ভয়ানক। এই জগৎ আমাদের বাসভূমি নয়। নানা অবস্থার ভিতর দিয়া আমরা চলিয়াছি। এই সংসার, এ পৃথিবী সেগুলিরই একটি। সাংখ্যের সেই মহাবাক্য স্মরণ রাখিও, সমুদয় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন, আমাদের শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন, ইহার অন্য কোনো অর্থ নাই। আত্মা যাহাতে জ্ঞান লাভ করিতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করিতে পারে, ইহাই প্রয়োজন। এই প্রকৃতির এইটাই প্রয়োজন, যাতে আমরা এই সমুদয় প্রতি আত্মার জন্য, তার শিক্ষার জন্য যদি সর্বদাই একথা স্মরণ রাখি, তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হইব না। এই জিনিসটা স্মরণ রাখলে তাহলে প্রকৃতিতে আসক্ত হব না। আমরা বুঝিব যে প্রকৃতি আমাদের একটি পাঠ্যপুস্তক মাত্র। প্রকৃতি একটা উহা হইতে জ্ঞান লাভ করিবার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না। তাহা না করিয়া ভুল দেখাচ্ছেন স্বামীজি, প্রকৃতির সহিত আমরা নিজেদের মিশাইয়া ফেলিতেছি, ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য, আমরা প্রকৃতির দাস হয়ে পড়ছি, শরীর মনের দাস হয়ে পড়ছি। বলছে আমরা ভুল ভাবিতেছি, যে ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য। সেটাই বোঝাচ্ছেন যে চলতি কথায় আছে, আমরাও মনে করি মানুষ খাবার জন্যই বাঁচে, বাঁচার জন্য যে খায়
তা নয়। আমরা ক্রমাগত বলছে এই যে আইডিয়াটা ভুল, সে বলছেন আমরা ক্রমাগত এই ভুল করিতেছি, প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি, শরীর মনকে আমি ভেবে তাতে আসক্ত হচ্ছি, সেখান থেকে সংস্কার হচ্ছে, সেটা বলছেন এই আসক্তি হইতেই আত্মার উপর গভীর সংস্কার করে, এই সংস্কারেই আমাদিগকে বদ্ধ করে এবং স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া কৃতদাসের মতো কর্ম করায়, স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া আমাদের কৃতদাসের মতো কর্ম করায়। তো আগের প্যারাগ্রাফে স্বামীজি বললেন কি করে এই গভীর সংস্কার হয়। সংস্কার আমাদের দারুণ যে আসক্তি থেকেই এই সংস্কার, আসক্তিবশতই আমাদের এই সংস্কার হচ্ছে। আর এখন বলছেন যে সেটা থেকে বেরোনোর জন্যই অনাসক্ত হতে হবে। অনাসক্ত হওয়ার জন্য স্বামীজি এখন এই দার্শনিক চিন্তা আমাদের গাইড করছেন, আমাদের ভুলগুলো দেখাচ্ছেন, কিভাবে চিন্তা করলে আমার প্রতি মুহূর্তে এই জগৎ সম্পর্কে, নিজের দেহমন সম্পর্কে কারেক্ট কি আইডিয়া, সঠিক আইডিয়া কি, সেটা নিয়ে চললে আমরা কিন্তু এই কর্মে আর আসক্ত হব না। এটা এরপর বলছেন এই শিক্ষার পরের প্যারাগ্রাফে, বাংলা বইয়ের 33 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ, এক লাইন, এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করিতে হইবে, কৃতদাসের মতো নয়, কৃতদাসের মতো নয়। যে বলছেন দি হোল জিস্ট, এই পেজ নাম্বার 44 প্রথম প্যারাগ্রাফে স্বামীজি এইটাই বলছেন যে দি হোল জিস্ট অফ দিস টিচিং, মানে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, দি হোল জিস্ট অফ দিস টিচিং ইজ দ্যাট ইউ শুড ওয়ার্ক লাইক এ মাস্টার অ্যান্ড নট এ স্লেভ, ওয়ার্ক ইনসেসেন্টলি বাট ডু নট ডু স্লেভস ওয়ার্ক, ডু নট ডু স্লেভস ওয়ার্ক। বলছেন যে স্বামীজি আগের অনুচ্ছেদে বলছেন যে আমাদের নিজেদের সম্বন্ধে যে ভুল ধারণার জন্যই আমরা কর্মেতে, প্রকৃতিতে আসক্ত হই এবং ওই আসক্তির ফলে আত্মার উপর গভীর সংস্কার পড়ে এবং ফলত মানে তার ফলে আমরা বদ্ধ হই, স্বাধীনভাবে কর্ম করতে আমরা পারি না, কৃতদাসের মতো কর্ম করি। তাহলে এখন শেখাচ্ছেন তাহলে কি করে কর্ম করতে হবে। এই 34 পৃষ্ঠাতে বলছেন বাংলা বইয়ের যে প্রভুর মতো কর্ম করতে হবে, প্রভুর মতো কর্ম করতে হবে, কৃতদাসের মতো নয়। সর্বদা কর্ম করো কিন্তু দাসের মতো কর্ম করিও না। এখানে ওয়ার্ক লাইক এ মাস্টার বলেছেন, মাস্টার মানে প্রভু, প্রভু মানে এখানে কোনো এই ফ্যাক্টরির মালিক বা কোনো একটা যে অনেক ওয়ার্কারের হেডের কথা, সুপারভাইজারের কথা বলছেন না। অ্যাকচুয়ালি তারাও কিন্তু এই ফ্যাক্টরির মালিক, সুপারভাইজার, হেড অফ ওয়ার্কার, তারাও দাস, তারাও প্রবৃত্তির দাস, তাদের সংস্কারের দাস, তাদের বাসনার দাস, রজগুণ তাদের কর্ম করাচ্ছে। কাজে এখানে প্রভু বলতে কি বলছেন, এখানে প্রভু বলতে বলছেন বি মাস্টার অফ ইউর ওন বডি। কিসের প্রভু? যে আমাদের এই মানে তুমি তোমার দেহ, ইন্দ্রিয় ও মনের প্রভু হও, তার মাস্টার। মানে দেহ, মন, ইন্দ্রিয় যেন তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তোমার আদেশ পালন করে, এটাই বলছেন তার বি মাস্টার। এখন বর্তমানে আমি এই দেহ, মন ও ইন্দ্রিয়ের যেন দাস হয়ে আছে। এখন কি বলতে বলছেন? আমি এই দেহ, মন, ইন্দ্রিয় ও বাইরের প্রকৃতির প্রভু, তার অধীন আমি নই। এটাকে বলছেন বি মাস্টার, ওয়ার্ক লাইক এ মাস্টার। আমি এদের অধীন নই, আমি দেহ, মন, ইন্দ্রিয়, বাইরের প্রকৃতির অধীন নই, ওরা আমাকে কিছুতেই বাঁধতে পারে না, ওতে আমি আসক্ত হতে পারি না। সুতরাং আমি স্বাধীনভাবে কর্ম করব, দাস, তাদের দাস হয়ে নয়, ওই দেহ, মন, ইন্দ্রিয়ের দাস হয়ে নয়, বাইরের প্রকৃতির দাস হয়ে নয়। আমার এই দেহ, মন, ইন্দ্রিয়গুলোকে আমি এমনভাবে পরিচালিত করব যাতে এই প্রকৃতির বন্ধনের বাইরে চলে যেতে পারি, জ্ঞান লাভ করতে পারি। আর এটা একমাত্র কিভাবে সম্ভব হতে পারে? একমাত্র সম্ভব হতে পারে যদি আমরা এই ভগবত প্রীতির জন্য কাজ করি। স্বামী যেটা পরে বলবেন, তাহলে এই প্রভুর কথাতে ভগবানই হলেন অ্যাকচুয়ালি আলটিমেটলি প্রভু।
ভগবানই হলেন মাস্টার, গতির ভর্তা প্রভু সাক্ষী। গীতাতে ভগবান বলেছেন গতির ভর্তা প্রভু সাক্ষী, তিনিই হলেন প্রভু। ভগবানই হলেন একমাত্র প্রভু। তার উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য কাজ করা, এবং তাতে কিন্তু সমস্ত আইডিয়াটাই পাল্টে যাবে। মানে আমাদের এই দেহ মন ইন্দ্রিয়ের যে দাসত্ব ভাব, এটা চলে যাবে। আমরা, স্বামীজি আগেও বলেছেন যে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। কাজেই আমরা ভগবান প্রীতির জন্য কাজ করব, তাতে সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে। এটাই বলছেন যে এখানে প্রভুর মতো কাজ করো, ওয়ার্ক লাইক এ মাস্টার, ওয়ার্ক লাইক এ মাস্টার। তো আমরা এই প্যারাগ্রাফ আমরা পরের সপ্তাহে করব, যে ওয়ার্ক লাইক এ মাস্টার। এই এখন স্বামীজি আরও পরে আইডিয়া নিয়ে আসবেন, যে প্রভুর মতো কাজ করা, প্রেমের সহিত কাজ করা, ভালোবেসে কাজ করা। আমরা পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।